পানিতে বিপর্যস্ত 12 জেলা। গোমতী নদীর বাঁধ ভেঙে কুমিল্লার প্লাবিত 15 গ্রাম, পানিবন্দী 36 লাখ মানুষ। 10 থেকে 12 মিনিট আমি নামাতে উঠছি, ওরা সাথে সাথে পড়ে গেছে। উড়াউড়ি করে কেউ জীবনটা শুধু খালি কাপড় পিন্ধনে যা আসলে তা নিয়ে উঠছে। রাতের 11টার সময় যখন আওয়াজ হচ্ছে ফাইন্ডার সাইরা দিছে, এমন টাইমে কিছু তোলার মতন ব্যবস্থা নেই, আমরা কিছু নিয়ে উঠতাম পারছি না। দ্রুতই বন্যা পরিস্থিতির উন্নতির আশা, আগাম সতর্কতা ছাড়া ড্যাম খুলে দেওয়ার অভিযোগ নাকচ শ্রীপুরার বিদ্যুৎ মন্ত্রী। জনসমর্থন না থাকায় ভারত থেকে পানির হিসাব বুঝে নিতে পারেনি আওয়ামী লীগ, সবাইকে এগিয়ে আসার আহ্বান বিএনপি। আদাপুর থানায় ক্রিকেটার সাকিব ও ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে হত্যা মামলা, আদালতে তোলা হবে মেননকে। এবং রপ্তানি বন্ধ হলেও কমছে না ইলিশের দাম, বাজারে এসে অস্বস্তিতে ক্রেতা, সরবরাহ বাড়লে কমার আশা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছে আমি শারমিন নাসি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে থাকছে বিস্তারিত। টানা বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলে পানিবন্দী 12 জেলার মানুষ। নিরাপদ আশ্রয়ে যেতে না পারা, বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট, অপ্রতুল ত্রাণ সামগ্রী, সব মিলিয়ে খুব কঠিন সময় পার করছে বানভাসী মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ভারতের পানিতে ডুবছে বাংলাদেশের একের পর এক জেলা। নিম্নাঞ্চল ডুবে যাওয়ায় নিরাপদ আশ্রয়ে যেতে পারছেন না অনেকে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও তীব্র খাবার সংকট। টানা বৃষ্টি ও ভারতীয় উজানের ঢলে কুমিল্লার গোমতী নদীর বাঁধ ধসে গিয়ে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। আনুমানিক রাত 11:30টার দিকে গোমতী নদীর উত্তর পূর্ব পাশে কুমিল্লার বুড়িচং উপজেলার 16 নং ইউনিয়নের মিথিলাপুর এলাকার বুরবুরিয়া বাঁধ ভেঙে যায়। প্রায় 30 ফুট এলাকা জুড়ে এই বাঁধ ধসে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। এরই মধ্যে প্লাবিত হয়েছে প্রায় 50টি গ্রাম। এতে প্রায় 4 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বেড়িবাঁধে আশ্রয় নিয়েছেন গ্রামের মানুষ। উড়াউড়ি করে কেউ জীবনটা শুধু খালি কাপড় পিন্ধনে যা আসলে তা নিয়ে উঠছে। 2 মিনিটের ভিতরে সব ডুবে গেছে ঘর দুয়ার। হাঁস মুরগি আসছিল, তারপরে যে শোকেস, টিভি, খাট, চালের ড্রাম, তারপরে মিক্সি, আমরা কিছু নিয়ে উঠতাম পারছি না। আর এরপর সারা রাত আমরা এখানে এমনি আছি। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী নদী বেষ্টিত মৌলভীবাজারে 4টি নদ নদীতে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকালে চাঁদনী ঘাট পয়েন্টে মনু নদী 115 সেন্টিমিটার, ধলাই নদী 56 সেন্টিমিটার ও জুড়ি নদী 196 ও কুশিয়ারা নদী 10 সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সদর, রাজনগর, কমলগঞ্জ ও কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার 37টি ইউনিয়নের 3 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়েছেন 3 লক্ষাধিক মানুষ। বন্যা কবলিত মানুষের জন্য খোলা হয়েছে 112টি আশ্রয় কেন্দ্র। এদিকে সরকারিভাবে 7 উপজেলায় জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে 235 মেট্রিক টন এবং নগদ 20,50,000 টাকা। তবে ত্রাণ সামগ্রী চাহিদার তুলনায় অপ্রতুল বলছেন বানভাসী মানুষ। আমরা তো খুব অসহায় হয়েছি গা, বুঝছেন, বাড়িঘর চলেছে গা, রুজি রোজগার নাই, করতে কামু করতে চলুম, আতঙ্কার মধ্যে আছি। অনিবারে যাওয়া যান না, পানির তুর বেশি, খুব অবস্থা ভালো না। লক্ষ্মীপুরে বন্যার পানিতে পানিবন্দী প্রায় 6 লাখ মানুষ। জেলার 5টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে কমলনগর ও রামগতি উপজেলার বেশিরভাগ ফসলি জমি ও মাছ বন্যার পানিতে ভেসে গেছে। ঘরে পানি উঠে যাওয়ায় বিশুদ্ধ পানি ও তীব্র খাবার সংকটে পড়েছেন তারা। নিম্নাঞ্চলের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যাওয়ায় মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে পারছে না। জেলার মজু চৌধুরী হাট ও হাজিমারা সুইচ গেট খুলে দেওয়া হয়েছে, যাতে পানি সাগরে যেতে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়। টানা 8 দিন জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ভোলার উপকূল। লঘুচাপ ও পূর্ণিমার প্রভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে, যে কারণে নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চল ডুবে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। বন্যা চলতে আছে, এই পানি কাজে আমার ব্যাগ বাসে লয়ে যায়, আমার ঘর দুয়ার থাকতারি না, বাইরে পানি কাজে উঠতে। আমাদের এখানে পানি ডুবা সব তলায় যায়,
চলা যায়, আমাকে কোনো নিরাপত্তা নাই। গত 24 ঘন্টায় মেঘনার পানি তজিমউদ্দিন পয়েন্টের বিপদসীমার 85 সেন্টিমিটার ও দৌলত খান পয়েন্টে 71 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থা আরও 2-1 দিন থাকতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারত থেকে আসা ঢল এবং টানা বৃষ্টিতে চলমান বন্যায় পানিবন্দী 12 জেলার মানুষ। ব্রাহ্মণবাড়িয়া থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মেহেদি নূর পরশ। পরশ, পানিবন্দীরা কি নিরাপদ আশ্রয়ে যেতে পেরেছেন কিনা, বিস্তারিত কি তথ্য আছে আমাদের জানাবেন। হ্যাঁ ন্যান্সি, ভারী বর্ষণ এবং ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আসা পাহাড়ি ডলের পরিমাণ কিন্তু অনেকটা কমতে শুরু করেছে। ফলে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত উপজেলা যে আকর উপজেলা যে নিম্নাঞ্চল হয়েছিল এখন কিন্তু কিছুটা উন্নতি হয়েছে। গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত প্রায় 19 সেন্টিমিটার পানি কমেছে। ফলে এখানকার যে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তো আমি সকাল থেকে বেশ কয়েকটি এলাকা ঘুরেছি। এই এলাকা ঘুরে দেখেছি যে গতকালের তুলনায় আজকে কিন্তু পানি অনেকটাই কমেছে। তবে যারা পানিবন্দী রয়েছেন তারা অনেকটা কিন্তু দুর্ভোগ রয়েছেন। তারা বলছেন যে পানি কমলেও কিন্তু তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা বাড়িতে চুলা না থাকে তাদেরকে কিন্তু শুকনো খাবারকে দিনপাতি করতে হচ্ছে। এছাড়াও যদি বলি যে পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা তিনি আমাকে জানিয়েছেন যে ভারত থেকে যে পাহাড়ি ডল কিছুটা কমতে থাকায় সে কারণে যে ব্রাহ্মণবাড়িয়ার যে আখর উপজেলায় প্রায় এখন পর্যন্ত 19 সেন্টিমিটার পানি কমেছে এবং তিনি বলছেন ধীরে ধীরে পানি পরিমাণ কমতে থাকবে। তিনি আশা করছেন 2-3 দিনের মধ্যে পানি সরে যাবে বলছেন তারা। এছাড়া যেসব বাঁধ নষ্ট হয়েছে তারা পানি সরে গেলে তারা এগুলো ঠিক করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বন্যা দুর্গত যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে 15 মেট্রিক টন চাউল এবং 5 লক্ষ টাকা কিন্তু তারা বরাদ্দ দিয়েছেন। ইতিমধ্যে তাদের কার্যক্রম চালিয়েছেন। বিভিন্ন স্থানে তারা উপজেলা অফিসারের মাধ্যমে এইসব স্থানে তারা তাদের যে খাদ্য এবং প্রত্যেকের কাছে পৌঁছে দিচ্ছেন। এছাড়া যে যদি বলি গতকাল রাতে একটি গুরুত্বপূর্ণ যে একটি সেতু নিচের পিলার অংশ ধসে গিয়ে এখানে আখড়া এবং কসবার যোগাযোগ সড়ক বন্ধ হয়ে গেছে। যেহেতু এখন পানি পুরোপুরি কমছে না সেজন্য এখনো এই সড়কটি বন্ধ রয়েছে। পানি কমে গেলে তারা সড়কটি মেরামত করবে বলে সংশ্লিষ্ট আমাকে জানিয়েছেন। এছাড়া যদি আরেকটি তথ্য দিয়ে রাখি যে গত 3 দিনের ভারী বর্ষণে গুরুত্বপূর্ণ একটি অস্থায়ী বেইলি সেতু ভেঙে যাওয়ার ফলে যে ব্রাহ্মণবাড়িয়ার যে আকরা স্থল বন্দর এবং যে আকরা ইমিগ্রেশনের রপ্তানি কার্যক্রম আকরা ইমিগ্রেশনের যাত্রী পারাপার একেবারে বন্ধ হয়ে গেছে। বন্যা পরিস্থিতি নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। এখন আমি চলে যাব আমাদের যে কুমিল্লা প্রতিনিধি আছেন যে সুমন কবিরের কাছে। সুমন। জি পরশ, আপনি যেটা বলছেন আসলে কুমিল্লার যে বামনপাড়া এবং আপনার বুড়িচুং উপজেলা আমি দেখেছি আসলে সকাল থেকে যখন গতকাল রাত 11টার সময় ভেঙেছে আসলে কুমিল্লা বুড়বুড়িয়া যে নদীর বাঁধ। আপনাকে জানিয়ে রাখি কুমিল্লা আমরা দেখেছি এখানে 2 লাখের লোকের মতো পানি আসলে বন্দী রয়েছে। আমি এখন জানিয়ে রাখি আমরা এখন আছি ঠিক বুড়বুড়িয়া যে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি আওয়াজ এবং যে আপনার যে গতি আসলে বিকাল 4টা নাগাদ আসলে 3 হতে 4 লক্ষ লোক আসলে পানিবন্দী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটা বিষয় জানা রাখি 2টা উপজেলা প্রায় 120 হতে 30টি গ্রাম অলরেডি প্লাবিত হচ্ছে। আরেকটা বিষয় জানা রাখি কুমিল্লার যে অবস্থা সেই অবস্থা থেকে যদি বলতে চাই যে কুমিল্লার অবস্থা সে ভালো নয়। এখানে আপনাকে জানা কি যারা এখানে উদ্ধারকারী যে রেস্কিউ টিম যে মানে হেলিকপ্টার যোগে আসলে আসার কথা ছিল এখনো মতো আসেনি। তো আরেকটা বিষয় জানা রাখি কুমিল্লা যে মাইসপাড়া যে আশ্রয় কেন্দ্র আছে সেখানে আসলে 500-এর উপর লোক আসলে আশ্রয় নিয়েছে। তবে এখানে দোতলার মতো পানি উঠে গিয়েছে, তারা 3তলা 4তলা অবস্থান করছে, সাদা অবস্থান করছে। এখন পর্যন্ত হেলিকপ্টারের জন্য তারা আসলে আহ্বান করছেন। আরো বিষয় আমি জানা রাখি কুমিল্লার বুড়িচং যে উপজেলা বুড়বুড়িয়া যে গ্রাম সেই গ্রামে এখন আসলে 130টি গ্রামে প্লাবিত হয়েছে এবং বিকাল 4টা নাগাদ পানির যে স্পিড আমরা দেখতে পাচ্ছি সেই স্পিডে এখন পর্যন্ত মালামাল উদ্ধার করার চেষ্টা করছেন। বিভিন্ন রেস্কিউ টিম সামাজিক সংগঠন এসেছেন। তবে বিশেষ করে যেহেতু স্পিড বোট এবং নৌকা না থাকার কারণেই আসলে কুমিল্লার এই অবস্থা। তো আমি যদি বলা থাকি জেলা প্রশাসন এবং সেনাবাহিনী এবং পুলিশ বিজিবির সমন্বয়ে যদি তারা এই উদ্ধার কাজটা হয় এবং সামাজিক সংগঠনগুলো যদি এই কাজটা করে তাহলে আসলে উদ্ধার কাজটা ত্বরান্বিত হবে। তো আমি আপনাকে বলে রাখি যে এলাকার যে সিচুয়েশন এবং এলাকার যে অবস্থা যারা জনগণ রয়েছে তারা আসলে এই হঠাৎ করে এই ঘটনা ঘটার পর তারা আসলে একটু আতঙ্কিত হয়ে
দিক থেকে যদি বলি কুমিল্লার অবস্থা আসলে খুব ভালো নেই। বুড়িচং উপজেলার যে বুরবুরিয়া গ্রাম, সেই বুরবুরিয়া গ্রামে আমরা দেখেছি যে কুমিল্লার যতগুলো পয়েন্ট ছিল এর মধ্যে সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে বুরবুরিয়া গ্রামে যে গতকাল রাতে 11টার সময় যে ভেঙেছে, এবং সেখান থেকে আমরা দেখেছি প্রায় 3 লক্ষ লোক, কেউ বলছে 4 লক্ষ লোক আসলে পানিবন্দী হয়ে আছে, এবং তাদেরকে উদ্ধার করার জন্য হেলিকপ্টার এবং স্পিডবোট নৌকার প্রতুল এবং স্বেচ্ছাসেবক দল যারা কাজ করবেন এবং যারা মানে রেস্কিউ টিম আসলে আমরা দেখতে পাইনি তেমন একটা। 2-1টা স্পিডবোট এসেছে, আসলে 2-1টা স্পিডবোটের অপ্রতুল, এটা কিছুই হবে না। এবং তারা আহ্বান করছেন যে কুমিল্লার এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আসলে সকলকে দলমত নির্বিশেষে এবং সেই দিক থেকে সকল সামাজিক সংগঠন এবং সরকারকে বলছেন যে তাদের রেস্কিউ করার জন্য। এবং এই টিমগুলা আমরা মতো করে যদি বলতে চাই, আসলে আমরা এখন যারা গণমাধ্যম কর্মী রয়েছে আমরা দেখেছি এখন মতো তেমন বড় কোনো রেস্কিউ টিম আমরা দেখতে পাইনি। কুমিল্লার এই ছিল সর্বশেষ অবস্থা। আমি এখন স্টুডিওতে ফিরে যাচ্ছি। সুমন, আপনাকে ধন্যবাদ। সে সঙ্গে পরশ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, বন্যার পানিতে তলিয়েছেন নোয়াখালীর সড়কও। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, সবশেষ পরিস্থিতি কি নোয়াখালীর, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর যে চৌমুনি চৌরাস্তা, সেই চৌমুনি চৌরাস্তার যে মেন সড়কটি, সেই মেন সড়কটি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই সড়কে কিছু কিছু জায়গায় বুক সমানও পানি হয়েছে, আর কিছু কিছু জায়গায় হাঁটু সমান পানি। অর্থাৎ এখানে যে যানবাহনগুলো চলাচল করছে সেগুলো কিন্তু এই পানির কারণে বিকল হয়ে পড়ছে। এবং যে গ্রামগুলো রয়েছে, অর্থাৎ মেন সড়কের পাশে যে গ্রামগুলো রয়েছে কিংবা শহরের ভেতরেও বেশ কয়েকটি জায়গায় পানি উঠেছে। বিশেষ করে প্রত্যেকটি গ্রামই এখন পানির নিচে চলে গেছে। অর্থাৎ মেন সড়ক থেকে শুরু করে নিচু সড়ক, যত সড়ক আছে সব সড়কেই পানির নিচে রয়েছে। আপনি জানেন যে গত কয়েকদিনে যে বন্যার কবলিত হয়েছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ যে জেলাগুলো, সে জেলাগুলোর অবস্থায় এই মুহূর্তে খুবই ভয়াবহ অবস্থা। এবং আমরা দেখেছি যে গ্রামের যে বাসাবাড়িগুলো রয়েছে সেখান থেকে তাদের যে আরিফ, আপনাকে ধন্যবাদ। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। 36 ঘন্টার মধ্যে টানা 2 বার বন্যার মুখোমুখি হতে হয়েছে খাগড়াছড়ির মানুষকে। এর মধ্যে সর্বশেষ গতকাল যে বন্যাটি হয়েছে সেদিকে 2007 সালের বন্যার সাথে তুলনা করা হচ্ছে। এতটা ভয়াবহ বন্যা হয়েছিল, এতে করে আসলে খাগড়াছড়ি বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে ভালো দিক এবং স্বস্তির খবর হচ্ছে আজকে 9টার পর থেকে আসলে খাগড়াছড়িতে রোদের দেখা মিলেছে। একই সাথে গভীর রাত থেকে আসলে যে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে সেখান থেকে পানি সরতে শুরু করেছে, এবং যারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন তারাও আসলে আস্তে আস্তে বাড়িতে ফিরতে শুরু করেছেন। একই সাথে আসলে ঘর বাড়ি সহ ফসলি জমি কিংবা পুকুর, এইসব জায়গায় যে ক্ষতর চিহ্ন আসলে এখন আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। তবে এখনো খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার বেশ কিছু জায়গায় কিন্তু প্লাবিত রয়েছে, এবং সেখানে মানুষজন আশ্রয় কেন্দ্র রয়েছে। আপনাদেরকে জানাই যে গত 7 দিন ধরে আসলে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলের কারণে জেলার চেঙ্গি নদী, মাইনী নদীর আসলে পানি বিপদসীমার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। এতে করে খাগড়াছড়ি, পানছড়ি, দিঘিনালা, মহলছড়ি, রামগড়ের কিছু অংশ আসলে প্লাবিত হয়ে পড়ে। গত 2 মাসে এটি কিন্তু 4র্থবারের মতো বন্যায় প্লাবিত হয়েছে। তো এখন প্রশাসনের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে কিংবা অন্যান্য যে সংগঠন আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ত্রাণ বিতরণ করছেন। আমরা যেটা জেনেছি যে কিছুক্ষণ আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, তিনি জেলা প্রশাসনের সাথে বন্যা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে একটি মতবিনিময় সভা করবেন, এবং এখান থেকে আসলে এখানকার সার্বিক পরিস্থিতি কি করা যায় সে তার একটি পথ খুঁজে বের করবেন বলে আমরা জানতে পেরেছি। তবে স্বস্তির খবর হচ্ছে টানা 5-6-7 দিন ধরে যে একটা বিপর্যস্ত খাগড়াছড়ি ছিল সেই জায়গা থেকে আসলে অনেকটাই ফিরে আসতে পেরেছে বলে এখানকার সংশ্লিষ্টরা বলছেন। হয়তো আজকে কিংবা কালকের মধ্যেই পুরোদমে স্বাভাবিক পরিবেশ পাবে পার্বত্য এই জেলা। এবং একটি তথ্য জানিয়ে রাখি যে খাগড়াছড়ি হয়ে কিন্তু সাজেক যেতে হয়, সেক্ষেত্রে দিঘিনালার তলে যাওয়া সড়ক থেকে পানি না সরার কারণে সাজেকে আটকে থাকা প্রায় 250 পর্যটক আজকে আসলে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান রয়েছে। তো সবকিছু মিলে এই ছিল খাগড়াছড়ির বন্যার সর্বশেষ। বন্যায় এ পর্যন্ত 13 জন মারা গেছেন, এর মধ্যে 2 জন নারী, ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায়
৪৫ লাখ মানুষ বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। শুক্রবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। আর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে বলছে আগামী ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতি উন্নতি হবে বলে জানান তিনি। আর বন্যা কবলিত প্রধান নদীগুলোর পানি হ্রাস পেতে শুরু করেছে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বন্যায় এ পর্যন্ত ১৩ জন মারা গিয়েছে, এর মধ্যে ২ জন নারী। আর প্রায় ৪৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। এ পর্যন্ত মৃতের যে আমরা সর্বমোট তালিকা পেয়েছি ২ জন মহিলা সহ মোট ১৩ জন, কুমিল্লায় ৪ জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 2 জন, নোয়াখালী 1 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে যে ৪৪,৯৭,৫৩৫ জনের হিসাব আমরা এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। তিনি আরো বলেন দেশের ১১টি জেলায় বন্যা প্লাবিত হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীতে। 11টি জেলায় বন্যা প্লাবিত আছে, যার মধ্যে সিভিয়ার অবস্থায় রয়েছে ফেনীতে, এটা সবচেয়ে বেশি। জেলাগুলো হচ্ছে যে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজারে। এছাড়া বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রাহান জানান, গেল ২৪ ঘন্টায় দেশের বন্যা কবলিত এলাকার প্রধান নদীগুলোর পানি হ্রাস পেতে শুরু করেছে, তবে এখনও পানি বিপদসীমার উপরে আছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় এই দেশের পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ত্রিপুরা, ভারতের ত্রিপুরা রাজ্যে খুব ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এবং বৃষ্টিপাতের যে প্রাবল্য ছিল সেটা আগের তুলনায় কমে আসার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় এসব অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। তিনি আরো জানান, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই, ফলে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। উত্তর পূর্ব ভারতে ত্রিপুরা রাজ্যের ভয়াবহ বন্যার রেশ পড়েছে বাংলাদেশও। অভিযোগ উঠেছে ভারত ডাম্বুর গেট খোলার বিষয়টি কেবলই অপপ্রচার বলে দাবি করেছেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। এ বিষয়ে আরো জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। আগাম সতর্কতা ছাড়াই ভারত বাঁধ খুলে দেয়ায় সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি, এমনটাই অভিযোগ করছেন বাংলাদেশের মানুষ। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। তার দাবি, ভারত ডাম্বুর গেট খুলে দেয়নি, এটি মিথ্যা তথ্য। এই বাঁধ খুলে দেয়া অসম্ভব বলেও দাবি তার। বিবিসি বাংলাকে দেয়া এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, এই বিদ্যুৎ কেন্দ্রের জলাধারটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ৯৪ মিটার। জলস্তর এর বেশি উঠলেই নিজের থেকেই জল গেট দিয়ে বেরিয়ে যাবে, জলস্তর আবার নিচে নেমে গেলে নিজের থেকেই গেট বন্ধ হয়ে যাবে। বিদ্যুৎ মন্ত্রীর এই মন্তব্যে ক্ষুব্ধ বাংলাদেশের জনগণ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও উঠেছে ব্যাপক আলোচনা সমালোচনা। আন্তর্জাতিক নদী আইনের তোয়াক্কা না করে বছরের পর বছর ধরে প্রতিবেশী ভারতের এমন বিমাতা সুলভ আচরণ অব্যাহত থাকলে বাংলাদেশের জন্য সামনের দিনগুলো আরো কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারত শত্রুতা করছে এমন ধারণা যাতে বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি না হয় তার জন্য ভারত সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নেতাকর্মীদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি। আর কাউকে বিশেষ সুবিধা না দিয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে ব্যবসা বাণিজ্য ও আঞ্চলিক অগ্রগতিতে পাকিস্তানের সাথে বিএনপি কাজ করতে চায় বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফের সাথে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা মনে করি এটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে বাংলাদেশের জনসাধারণ যেখানে উপকৃত হবে, বাংলাদেশ যেখানে উপকৃত হবে, সেই ধরনের একটি অর্থনৈতিক প্রক্রিয়া যেটা বিগত দিনে অনুপস্থিত ছিল, আমরা মনে করি সেটা আমরা সবার জন্য সমান অধিকার রেখে লেভেল প্লেইং ফিল্ড রেখে এই বাইল্যাটারালি দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।
এদিকে দলের পক্ষ থেকে লক্ষ্মীপুরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দিতে গিয়ে উজান থেকে পানি ছেড়ে দেওয়ার বিষয়ে বাংলাদেশের মানুষের কথা বিবেচনায় নিতে ভারতের প্রতি আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরিয়ানী। আমি আশা করব যে বন্ধু রাষ্ট্রের সঙ্গে বন্ধু রাষ্ট্রের যে সম্পর্ক সেটা মানুষের সেন্টিমেন্টকে ধারণ করেই করবেন, অন্য কিছুতে নয়। কুমিল্লায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার আগে গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জনম্যান্ডেট না থাকায় ভারতের সাথে পানি নিয়ে দেশের ন্যায্য হিস্সা বুঝে নিতে পারেনি আওয়ামী শাসক গোষ্ঠী। পানির ন্যায্য হিস্সা পাওয়ার ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার ছিল না এবং তারা যেহেতু ম্যান্ডেটবিহীন সরকার ছিল এবং বাংলাদেশের জনগণের পক্ষে আন্তর্জাতিকভাবে কোনো দেশের সাথে দাবি আদায়ের তাদের কোনো শক্ত অবস্থান, শিরদাঁড়া শক্ত ছিল না, যেটার ভুক্তভোগী সারা বাংলাদেশের মানুষ আমরা। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করতে ভারত সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। আমি আহ্বান জানাবো, আপনারা বাংলাদেশের মানুষের যাতে দুরবস্থায় পড়তে না হয়, এই বর্ষা মৌসুমে বিভিন্ন সময়ে অভিন্ন নদীর পানিগুলো যাতে উচ্চতা নিয়ন্ত্রণ করা যায়, আপনারা অবশ্যই সরকারের সাথে যোগাযোগ করে আপনারা সেই বিষয়ে ব্যবস্থা নেবেন, যাতে বাংলাদেশের মানুষের মনে এমন কোনো ধারণার সৃষ্টি না হয় যে ভারত আমাদের সাথে শত্রুতামূলক আচরণ করছে। রাজনীতিকে একপাশে রেখে দলীয় নেতাকর্মী সহ সবাইকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান সালাউদ্দিন আহমেদ। এক পাশে রেখে ত্রাণ তৎপরতায় আমরা মনোনিবেশ করব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রপ্তানি বন্ধ হলেও দাম কমার তেমন কোনো প্রভাব নেই রাজধানীর ইলিশ বাজারে। উল্টো কেজি প্রতি 200 থেকে 400 টাকা পর্যন্ত বেশি হাঁকাচ্ছেন বিক্রেতারা। তাই সস্তায় ইলিশ কিনতে এসে অনেকেই পড়েছেন অস্বস্তিতে। সরবরাহ বাড়লে দাম কমার প্রত্যাশা অনেকেরই। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। দাম কমেছে এই খবরে বড় সাইজের ইলিশ কিনতে রাজধানীর কারওয়ান বাজারে চিকিৎসক বিজয়। তবে দামের গরমে বিপাকে তিনি নিজেও। অনেক দর কষাকষির পর 3টি ইলিশ কিনলেও কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হয়নি তার। 1500-1600 আগে যেগুলো কিনতাম বা 1450 করে কিনতাম ওরকম না। তবে এই আন্দোলনের পরে যেরকম আমরা এক্সপেক্ট করছিলাম ওইরকম এখনো লক্ষ্য করি নাই। একই অবস্থা বাজারে আসা অধিকাংশ ক্রেতার। ভারতের রপ্তানি বন্ধ হওয়ায় দাম কমেছে ইলিশের, এমন খবরের সত্যতা পায়নি কেউই। সকালবেলা ঘুম ভেঙে আসছি কেনার জন্য, এখন দেখি বাজেটের ভিতরে পাইলে কিনবো, না হলে চলে যাব বাসায়। আমি শুনছি মাছের দাম অনেকটা কমছে, কিন্তু এসে দেখছি এখন 2000, 1800, 1700 নিচে কোনো মাছ নাই। মাছের যে দাম সেই হিসেবে তো কেনার মতন না। ভারতে যখন বন্ধ হয়েছে তাহলে তো নিশ্চয় আমরা একটু আশা করতে পারি যে দাম কমবে। বিক্রেতারা বলছেন রপ্তানি বন্ধের পর কিছুটা দাম কমলেও ইলিশের সরবরাহ কম, তাই আবারও বাড়তে শুরু করেছে দাম। 1 কেজি 200 গ্রাম এটি 1720 করে কিনা পড়ছে, যে আবার 1 কেজি কিনা পড়ছে 1620 টাকা, আবার 800 গ্রাম 700 গ্রাম এটি কিনা পড়ছে 1250 টাকা। মার্কেটে মাছ থাকলে সেটা হলো কম হইব। হ্যাঁ, মাছ নাই গা, মাছ নাই বিটা দেখে দাম বাড়ছে। কালকে যেটা 700 বেচছে এটা আজ 900, যেটা 1500 বেচছে এটা আজ 1700, পার কেজিতে 200 টাকা বেশি। এদিকে বাজারে অন্যান্য মাছের পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম রয়েছে অপরিবর্তিত। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। এই পর্যায়ে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। ভারতের পানিতে বিপর্যস্ত 12 জেলা। গোমতী নদীর বাঁধ ভেঙে কুমিল্লায় প্লাবিত 15 গ্রাম। পানিবন্দী 45 লাখ মানুষ। 10 থেকে 12 মিনিট আমি নামাতে উঠছি, ওরা সাথে সাথে পড়ে গেছে। উড়াউড়ি করে কেউ জীবনটা শুধু খালি কাপড় পিন্ধনে যা আসলে তা নেই উঠছে। রাতে 11টার সময় যখন আওয়াজ হচ্ছে ফাইনাল সাইরা দিছে, এমন টাইমে কিছু তোলার মতন ব্যবস্থা নাই, আমরা কিছু নিয়ে উঠতাম পারছি না। দ্রুতই বন্যা পরিস্থিতির উন্নতির আশা। আগাম সতর্কতা ছাড়া ড্যাম খুলে দেওয়ার অভিযোগ নাকচ ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী। জনসমর্থন না থাকায় ভারত থেকে পানির হিস্যা বুঝে নিতে পারেনি আওয়ামী লীগ। সবাইকে এগিয়ে আসার আহ্বান বিএনপি। আদাবর থানায় ক্রিকেটার সাকিব ও ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে হত্যা মামলা। আদালতে তোলা হবে মেননকে। এবং
এবং রপ্তানি বন্ধ হলেও কমছে না ইলিশের দাম, বাজারে এসে অস্বস্তিতে ক্রেতা, সরবরাহ বাড়লে কমার আশা। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।